ভুল ভাবছো ঈশিতা, আমি এমনটা ভাবতেও পারি না। ঈশিতা প্লিজ। জিহাদের চোখের কোণে জল টলমল করছে, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়তে পারে। ঈশিতা ঠায় দাঁড়িয়ে রইল। জিহাদ চেষ্টা করছে চোখের পানিটুকু আড়াল করতে। সে চাইছে না কোনোভাবে ঈশিতা তার দুর্বলতা দেখুক। ঘাড় এদিক ওদিক নাড়িয়েও চোখের পানি নিয়ন্ত্রণে আনতে পারছে না। বেহায়া জল উল্টো এতে আরও বাড়ছেই। জিহাদ তখন রাগ নিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে দারোগার উদ্দেশ্যে বলতে লাগলো, হাত খুলে দিলে কি আমি পালিয়ে যেতাম? তোকে কাছে পাই, বাপের নাম ভুলিয়ে দেব শালা। বলতে বলতে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার চোখের কোল ঘেঁষে। মুহূর্তে মাথা নিচু করে ফেলল জিহাদ। এবার তার সত্যি খুব দুর্বল লাগছে। ঈশিতা ব্যাগ থেকে রুমাল বের করে জিহাদের কাছে এগিয়ে আসলো। ঈশিতার উপস্থিতি টের পেয়েও জিহাদ মাথা তুলল না। তার ভাবনা ছিল ঈশিতা রুমাল দিয়ে তার চোখের জল মুছে দেবে, কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে ঈশিতার রুমালটা টেবিলের উপর রেখে দেয়। ছাড়া পেলে মুছে নেবেন বলেই চলে যেতে নেয় ঈশিতা। জিহাদ এবার মাথা তুলে অসহায় চোখে তাকায়, কাতর গলায় বলে, যেও না যান প্লিজ। ঈশিতা পেছন ফিরে তার দিকে তাকিয়ে বলে, পরবর্তীতে কাউকে ভালোবাসলে ভালোবাসাকে মুক্ত করে দিতে শিখবেন, খারাপ পথ বেছে নেবেন না। তুমি ছাড়া আর কাউকে ভালোবাসার কথা ভাবনাতেও আসে না ঈশিতা। আমি সত্যি তোমায় খুব ভালোবাসি। ভালোবাসার পদ্ধতিটা ভুল ছিল। জিহাদ কান্না আসা গলায় চেঁচিয়ে বলল, আমার 2 বছরের ভালোবাসাটাকে কেন দেখছো না? আমার ভালোবাসা নোংরা ছিল না ঈশিতা, এমনভাবে বলো না প্লিজ। ঈশিতা একটু বসো, ছেড়ে যেও না, দোহাই তোমার। ঈশিতা ঠোঁটে একটু হাসি ফুটে উঠল, তাচ্ছিল্যর হাসি। এমনভাবেই সে একদিন জিহাদের পায়ে পড়ে দোহাই দিয়ে বলেছিল ছেড়ে দিতে, আর সে জিহাদ দোহাই দিচ্ছে ছেড়ে না যাওয়ার। অদ্ভুত। ঈশিতা দ্রুত পায়ে চলে আসলো। তার কলেজে যেতে হবে এখন। জেহেরকে তখন ফোন করে জানাতেও ভুলে গিয়েছে। ফোন বের করে জেহেরকে ফোন দিয়ে বলে সে একটু আগেই কলেজে পৌঁছেছে, চিন্তা না করতে। ওপাশ থেকে জেহেরের কোনো আওয়াজ না পেয়ে ঈশিতা কেটে দেয়। ট্যাক্সি নিয়ে চলে কলেজের পথে। বিষাদে ছেয়ে আছে তার মনটা। নয়নিকার কাজে সে একটু সন্তুষ্ট নয়, তবুও দোয়া করে যাচ্ছে মৃত নয়নিকার জন্য। যতই হোক, সে তো নয়নিকাকে বেস্ট ফ্রেন্ড ভেবেছিল। জিহাদ ঈশিতার গমন পথে অসহায় দৃষ্টি মেলে শুধু তাকিয়েছিল। তার কিছুই করার নেই। ভালোবাসা সে হারিয়েছে সারা জীবনের জন্য। এখন আর চোখের জল ডাকতে ইচ্ছে হচ্ছে না। তাদের কি দোষ? আপন মনে গড়িয়ে পড়ুক তারা, কোনো বাধা নেই। ঈশিতা ট্যাক্সি থেকে নেমে কলেজের গেটের কাছে আসতেই থমকে গেল। গেটের সামনে জেহেরের গাড়ি দাঁড় করানো, আর তার সামনে জেহের ঠেস দিয়ে 2 হাত বুকের সাথে ভাঁজ করে দাঁড়িয়ে আছে। ভয় ঈশিতার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেল। সে তো জেহেরকে মিথ্যে বলেছিল। এখন যদি জেহের জিজ্ঞেস করে, তাহলে কি উত্তর দিবে? ঈশিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে জেহের এগিয়ে আসে এবং আশ্চর্যজনকভাবে সে কিছুই বলল না। উল্টো ঈশিতার কপালে লম্বা চুমো এঁকে দিয়ে বলল, মনোযোগ দিয়ে ক্লাস করবে কেমন? আমি আসবো নিতে। ঈশিতা অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ঈশিতা খেয়াল করলো জেহেরের শরীর মৃদু কাঁপছে। তার চোখে দাউ দাউ করে আগুন জ্বলছে যেন। এই আগুন ক্রোধের, যেন সে নিজেকে ঠান্ডা রাখার প্রচেষ্টা চালাচ্ছে। জেহের চলে গেল সঙ্গে সঙ্গেই, আর ঈশিতা থ মেরে রইল। কলেজ শেষে ঈশিতা গেটের সামনে দাঁড়িয়ে থেকে 10 মিনিট। জেহেরের আসার খবর নেই। ঈশিতা ভাবল সে ট্যাক্সি করে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে জেহেরের গাড়ি এসে থামে তার সামনে। ঈশিতা উঠে পড়ে। ঈশিতা দেখে জেহের গাড়ি না চালিয়ে একধানে তাকিয়েছে তার দিকে। জেহেরকে এবার সে ভালোভাবে পর্যবেক্ষণ করে। তাকে খুব অগোছালো লাগছে। চোখ মুখ কেমন যেন দেখাচ্ছে। বড় বড় নিঃশ্বাস ফেলছে বারবার। ঘোলাটে নীল চোখ। আপনার কি হয়েছে? দেখতে কেমন যেন লাগছে। ঈশিতার কথা শেষ হতে না হতেই জেহের তাকে জড়িয়ে ধরল। হতবাক ঈশিতা। জেহের শক্ত করে জড়িয়ে ধরে ঈশিতাকে নিজের কোলে এনে ফেলল। কি করছেন? ব্যথা পাচ্ছি। জেহের হাতের বাঁধন আরও শক্ত হলো। বলতে লাগে, আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোনো দিন না। আরে কোথায় যাব? কি সব যাতা বলছেন? মাথাটা পুরো গেছে নাকি? ঈশিতার মুখটা জেহের 2 হাত তুলে বলো, বলো আমাকে ছেড়ে কোনোদিন যাবে না, আমাকে সবসময় ভালোবাসবে, আমাকে খুব ভালোবাসবে রোজ। সবকিছুই ঈশিতার মাথার উপর দিয়ে যাচ্ছে। ঈশিতাকে চুপ দেখে জেহের জোরে থমকে উঠল। কি হলো বলো?
জেহেরের ধমকে কেঁপে ওঠে ঈশিতা। সামলে উঠে মিনমিন করে বলে, আপনাকে ছেড়ে কেন যাব? আপনাকে আমি ভালোবাসি জেহের। আপনাকে ছাড়ার কথা এ জন্মেও ভাবতে পারি না। জেহের স্বস্তি পেল এই কথায়। ঈশিতার মাথা বুকে চেপে একা একা বিড়বিড়তে লাগে সে। আমিও তোমাকে ভালোবাসি রোজ, খুব বেশি ভালোবাসি। তোমাকে আর কেউ ভালোবাসতে পারবে না। যে বাসবে তাকে শেষ করে দেব আমি, সব শেষ করে দেব। বিড়বিড় করতে করতে সে গাড়ি স্টার্ট দিল। সারুন, বসবো। জেহের ছাড়ল না। এক হাতে ঈশিতাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের কোলে বসিয়ে গাড়ি চালালো বাড়ির রাস্তায়। রাতে জেসমিন চৌধুরীকে দেখা গেল প্রায় উভ্রান্তের মতোই কোথাও একটা ছুটে যেতে। একটু আগেই ল্যান্ডলাইনে কল এসেছিল। সেই কল পেয়েই ঘরের পোশাকে চলে গেল কোথাও। ঈশিতা তখন রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিল। জেসমিন চৌধুরীকে এভাবে যেতে দেখে সে বিস্মিত, কিছু বলার সুযোগ পেল না। রান্নার রেখে সে আফজাল চৌধুরীকে ফোন করে জানালো জেসমিন চৌধুরী যাওয়ার ব্যাপারটা। তার 1 ঘন্টা বাদে আফজাল ফোন দিয়ে জানালেন জেহাদকে হসপিটালে নেওয়া হয়েছে। অবস্থা খুবই শোচনীয়। পায়ের হাড় ভেঙে গেছে, ঘাড় মচকে গেছে কিছুটা। জানা যায় দুপুরেই নাকি জিহাদকে জেহের এসে হকি স্টিক দিয়ে মারা শুরু করে। পুলিশ কিছু করার আগেই সে ভেতর থেকে লোহার গেট বন্ধ করে দেয়। পরে কষ্টে দরজা খুলে জিহাদকে উদ্ধার করে হসপিটালে নেওয়া হয়। আর জেহের পুলিশকে হুমকিও দেয়। এখন জেসমিন খবর পেয়ে হসপিটালেই ছুটে গেছেন। সবটা শুনে ঈশিতা তার মানে জেহের তখন আলুথালু বেশে জেল থেকে এসেছিল। তখনই জেহের শার্টের হাতা ফোল্ড করতে করতে নেমে আসে। রোজকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসে। হোয়াটস হ্যাপেন? স্টাহসু হয়ে দাঁড়িয়ে আছো কেন? ঈশিতা বিস্ময় কাটিয়ে প্রশ্ন করল। আপনি তখন জিহাদকেই মেরে এসেছিলেন, তাই না? জেহেরকে নির্বিকার দেখল। ভাবলেশহীন সুরে বলো, হ্যাঁ তো? জেহেরকে নির্বিকার দেখে ঈশিতা আরও বিস্মিত হলো। আপনার কাছে এটা স্বাভাবিক লাগছে? মারতে গেলেন কেন? ও তোমাকে কি বলেছিল মনে নেই? তোমাকে নাকি ভালোবাসে, তোমাকে থেকে যেতে বলেছে, আপন করে নিতে বলেছে। হাউ রিডিকিউলাস! এসব আমার সহ্য হয়নি, তাই মেরেছি, ব্যাস। ঈশিতা বড় বড় চোখ করে তাকালো। আপনি কি করে জানলেন এসব? তোমার কলেজে খোঁজ নিয়ে জানতে পারি তুমি যাওনি। পরে গার্ডদের বললে তারা জানায় তুমি মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরীর সাথে জিহাদের সাথে দেখা করতে গিয়েছো। অফিসের পথে না গিয়ে আমি ওখানেই যাই, আর তোমার আর জিহাদের সব কথা শুনতে পাই। দেন তুমি চলে আসার আগেই তোমার কলেজে এসে পড়ি। আমাকে যখন কলেজে দেখেছিলেন তখন কিছু বলেননি কেন? এই প্রশ্নে জেহের ঈশিতার কাছে এগিয়ে আসলো, খুব কাছে। আমি তখন খুব রেগেছিলাম, সেই রাগ চাইনি তোমার উপর দেখাতে। আমার বাজে রাগটা তোমাকে খুব কষ্ট দেয় রোজ, যার কারণে তুমি আমার থেকে দূরে সরে যাও। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, চাইনি তুমি দূরে সরে যাও, তাই আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছি। ঈশিতা চোখ বন্ধ করে রইল শুধু। জেহেরের তপ্ত নিঃশ্বাসে তার সারা শরীর রোমাঞ্চিত হচ্ছে বরংবার। তার ভালো লাগলো এই ভেবে যে জেহের তাকে কষ্ট না দিতে নিজেকে কন্ট্রোলে রাখতে চাইছে। তবে সেই রাগের শিকার যে অন্য কাউকে হতে হয়, যেমনটা এখন জিহাদ হলো। চোখ খুলল ঈশিতা, 1 কদম পিছে হাঁটে সে। জিহাদকে মেরে মোটেও ভালো কাজ করেনি। জেহেরের চোখে রাগের আভাস ঝিলিক দিল, তা বুঝতে পারল ঈশিতা। আর এটাও বুঝতে পারল যে জেহের অন্য কিছু মিন করছে এটাকে। তাই জেহের কিছু বলার পূর্বে সে বলো, আসলে বলতে চেয়েছিলাম ও তো এর শাস্তি পাচ্ছেই, তাই না? ওর রায় হতো তো কিছুদিন পর, বাবা সে ব্যবস্থা করে রেখেছিল। তাহলে ওকে মারার কি দরকার ছিল? আপনিও তো ঝামেলায় ফেসে যেতে পারেন। তার কোনো সুযোগই নেই, আর ওর শাস্তি আরও কঠিন হওয়া দরকার। আমি তো চেয়েছিলাম মেরেই ফেলবো, ওই ডাম্বাস পুলিশগুলোর জন্য পারলাম না। জেহের চোখ মুখ খিচে বলল কথাটা, যেন জিহাদকে মারতে না পেরে তার দুনিয়ায় আফসোস হচ্ছে। ঈশিতা চেয়েছিল হাসপাতালে যাবে, জিহাদকে দেখতে নয়, জেসমিন চৌধুরীকে সামলাতে। মহিলাটা তো ভাবে সন্তানদের জন্য। এই ভাবনাটা যদি জিহাদের ছোটবেলার সময় থাকতো, তাহলে আর জিহাদের এমন দিন দেখতে হতো না। হসপিটালে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিল ঈশিতা। জেহের মারাত্মক পরিমাণে রেগে আছে, এখন আবার এই কথা বলে রাগাতে চায় না। ঘরের পরিচারিকা একজনকে পাঠিয়ে দিল হাসপাতালে জেসমিন চৌধুরীকে দেখার জন্য। কেটে গেল প্রায় 2 মাস। এই 2 মাসে জিহাদকে হসপিটালেই থাকতে হয়েছে। অবশ্যই পুলিশের নজরবন্দি হয়।
অবস্থার তেমন একটা উন্নতি হয়নি। জেসমিন চৌধুরী রোজ গিয়েছেন ছেলেকে দেখতে, সাথে হরেক রকমের খাবার। জিহাদ তাকে দেখে কোনো ধরনের উচ্ছ্বাস প্রকাশ করতো না। বেডে শুয়ে থেকে সবসময় নজর রাখতো দরজার দিকে আর ভাবতো এই বুঝে তার প্রিয় মানুষটি তাকে এক ঝলক দেখার জন্য আসবে। তার ভাবনাগুলো ছিল বৃথা। তবুও নিজ মনে ভাবনা বলতে তো কোনো বাধা নেই। ঈশিতা আর জেহেরের দিন কাটছে ভালোই, তবে ঈশিতা ভয়ে ভয়ে থাকতো জিহাদের ভয় কাটেনি। আবার যদি আগের মতো হঠাৎ হামলে পড়ে, বিপদের তো কোনো ঠিক ঠিকানা নেই। তার একদিন সকালেই একটি অদ্ভুত ঘটনা ঘটল। জেবা আসলো হুট করেই, তখন সকলে ড্রয়িং রুমে বসেছিল। জেবাকে দেখে ঈশিতা চমকে দাঁড়িয়ে গেল। আজ তার কলেজ নেই, আর জেহের অফিসে। জেহের যদি এখন জেবাকে দেখতো তাহলে নিশ্চিত জেবাকে জবাই করে ফেলতো। জেবা কাঁদতে কাঁদতে এসে হঠাৎ পরে ঈশিতার পায়ে পড়ল। আমাকে ক্ষমা করে দাও ঈশিতা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ঈশিতা দ্রুত পা সরিয়ে জেবাকে তোলো। জেসমিন চৌধুরী জেবাকে দেখে খুব রেগে গিয়েছেন। রাগের মাথায় জেবাকে নিজের দিক ফিরিয়ে পরপর দুবার চর মেরে দেন। মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় ক্ষতি করতে বিবেকে বাঁধল না? তোমাকে উচিত ছিল নয়নিকের মতো মেরে ফেলা। তোমাকে পেটে ধরাটাই আমার ভুল ছিল। জেবা জেসমিন চৌধুরীর পায়ে পড়ল। মা, ও মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও গো মা। জেসমিন চৌধুরী পা ছাড়িয়ে দৌড়ে গেল। আগে মনে ছিল না নিজের করা অপরাধের কথা, তা এখন কি মনে করে ক্ষমা চাইছো? এটাও কোনো প্ল্যান নয় তো তোমাদের? জেবা জোরে জোরে মাথা নাড়ালো। মা, বিশ্বাস করো, আমি মন থেকে ক্ষমা চাইছি। আমার অপরাধ আমায় কুরে কুরে খাচ্ছিল এতদিন, কিছুতেই শান্তি পেতাম না। এতদিন আমি রংপুরের বাসায় ছিলাম, সব কিছু থেকেও যেন কিছুই ছিল না আমার। ঘুম হারাম হয়ে যেত। আমি প্রায়শ্চিত্ত আমি প্রায়শ্চিত্ত আমার ভুলের জন্য। আমাকে ক্ষমা করে দাও মা। যার সাথে অন্যায় করেছো তার সাথে ক্ষমা চাও। জেবা বসা থেকে ঈশিতার পা ধরল আর বারবার বলতে লাগলো ক্ষমা করে দেওয়ার জন্য। ঈশিতা অপ্রস্তুত বোধ করলো। জেবাকে ছাড়িয়ে তাকে সোফায় বসিয়ে দিল। এক গ্লাস পানি এনে তাকে খাইয়ে দিল। তার পাশে বসে বলে, তুমি মন থেকে ক্ষমা চেয়েছো, এটাই অনেক। আল্লাহর কাছে ক্ষমা চাও, উনি নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। জেসমিন চৌধুরী ঈশিতাকে সাবধান করার গলায় বলেন, একে একদম সুযোগ দিবে না ঈশিতা, লাই পেয়ে পেয়ে দেখবে আরও ক্ষতি করার সুযোগ পাবে। জেবা মাথা নিচু করে কাঁদছে। ঈশিতা ইশারায় মাকে শান্ত হতে বলে। জেসমিন চৌধুরীকে এক পাশে নিয়ে বলে, ও আপনার মেয়ে মা, ভুল করেছে, এখন ক্ষমাও চেয়েছে, ক্ষমা করে দিন না। আমার বিশ্বাস ও আর এমন ভুল করবে না। ঈশিতা দেখো, আপনি তো ওর মা, একবার ক্ষমা করে দেখুন, একবার ওর মাথায় হাত বুলিয়ে দিন। এতটা মাস অপরাধবোধ মাথায় নিয়ে মেয়েটা বেঁচে ছিল, এটাই অনেক। যান মা, একবার ওর পাশে বসে ওকে কাছে টেনে নিন। জেসমিন চৌধুরী দীর্ঘ শ্বাস ফেলেন, ধীর পায়ে এগিয়ে গেলেন জেবার দিকে। এই মেয়েটা তো তার পেটের, একবার ক্ষমা করে দেওয়াই যায়, কিন্তু যা অপরাধ করেছে তাতে সময়ও লাগবে ক্ষমা করতে। জেবার পাশে বসে তার হাত ধরতেই জেবা হাউমা করে কেঁদে ওঠে জেসমিনকে জড়িয়ে ধরে। ঈশিতা স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটু বাদে কলিং বেল বেজে ওঠে। ঈশিতা গিয়ে দরজা খুলতে দেখে রাফিদ দাঁড়ানো। সে অস্থির গলায় বলল, কোনো সমস্যায় তো? জরুরি তলব করলে? কিছু হয়েছে? ঈশিতা উত্তর না দিয়ে তাকে ভেতরে আসতে বলে। রাফিদ ভেতরে ঢুকিয়ে দেখে জেবা বসা। তার চোখ মুখ শক্ত হয়ে আসে, জেনে এক্ষুনি জেবাকে সে মেরে ফেলবে। সেদিন সে ঈশিতার করুণ অবস্থানেই চোখে দেখেছিল, আর তার জন্য এর সামনে বসে থাকা মেয়েটাই দায়ী। হাত মুট করে সে সামনের সোফায় বসে। জেবা তাকে দেখে আরো ডুকরে কেঁদে ওঠে। রাফিদের কাছে সব ন্যাকামি লাগলো। ঈশিতাকে তারা গলায় বলো, কি বলবে বলো ঈশিতা, আমার যেতে হবে আবার। ঈশিতা রাফিদের পাশে বসেই বলতে লাগে, জেবাকে ক্ষমা করে দাও ভাইয়া, আমি জানি তুমিও রেগে আছো জেবার উপর, ওকে ক্ষমা করে দেওয়া যায় না? রাফিদ চাপা স্বরে বলো, তোমার কত বড় ক্ষতি করতে চেয়েছে সেটা কি ভুলে গেলে? তুমি ক্ষমা করতে পারলেও আমি পারবো না, নেভার। ঈশিতা কিছু সময় চুপ থেকে বলো, ভাইয়া তুমি আমার একটা কথা রাখবে? বলো। আগে বলো রাখবে। আগে শুনে নি, জেবাকে বিয়ে করে নাও। এ কথা শোনার সঙ্গে সঙ্গেই রাফিদ উঠে দাঁড়ালো। তা কখনোই সম্ভব নয় ঈশিতা। কেন ভাইয়া?
জানো মেয়েটা তোমাকে কত ভালোবাসে। তাহলে আপত্তি কিসের? আচ্ছা, মানলাম ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি কি ভালোবাসতে পারবো ওকে? হয়তো ওকে ভালো না বেসেও সংসার করতে পারতাম, তবে যে বা যা করেছে তাতে আমি ওকে বেঁচে থাকতেও ক্ষমা করব না। সারাটা দিন ওকে আমার ঘৃণা নিয়েই বেঁচে থাকতে হবে। আর আমার মা বাবাও জেবাকে প্রচুর ঘৃণা করে। জেবা এবার রাফিদের কাছে এসে হাত ধরে বলতে লাগে, এভাবে বলো না রাফিদ, আমি তোমাকে ভালোবাসি, ঘৃণা নিয়েও সংসার করতে পারবো আমি, তা আমায় ধরে ঠেলে দিও না। তা কখনোই সম্ভব নয়। জেবা চেঁচিয়ে উঠল, কিন্তু কেন? রাফিদ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, কারণ আমি অলরেডি বিয়ে করে ফেলেছি। ঈশিতা আর জেবা দুজনেই সমস্বরে বলল, কি? হ্যাঁ, 6 দিন আগেই আকদ হয়ে গেছে আমার। সামনের সপ্তাহে তুলে নিব। জেবা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। চোখ দিয়ে পানি পড়াও বন্ধ হয়ে গিয়েছে তার। ঈশিতা এখনো বিস্ময় কাটাতে পারছে না। কবে হলো? কখন? আমাকে জানালে না কেন? এ তো আসলে হঠাৎ করেই হয়ে গিয়েছে, তোমাকে জানানোর সুযোগ পাইনি। পাত্রীকে? শিফা। আরেক দফা চমকালো ঈশিতা। জেবে এসে ক্রোধান্বিত হয়ে রাফিদকে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলো, শিফা একটা লোভী মেয়ে। রাফিদ, ও আগে জেহের ভাইয়ের পিছু পিছু ঘুরতো, একটা লোভী মেয়েকে কি করে বিয়ে করতে পারলে? রাফিদ যেবার হাত ছাড়িয়ে ধাক্কা দিল তাকে। ছিল, লোভী মেয়ে ছিল, তবে সেটা আরও 1 বছর আগের কথা। এখন সে না লোভী আর না অশ্লীল। তার সাথেই আমার সংসার শুরু হবে। দোয়া কইরো। যেবার রাগে থরথর করে কাঁপছে তখন চিল্লিয়ে চিল্লিয়ে বলো, ওই মেয়েটাকে আমি মেরে ফেলবো। আমার ভালোবাসা ছিনিয়ে নিয়েছে, তাকে আমি শেষ করে ফেলবো। বলেই সে বেরিয়ে যেতে নেই। রাফিদ যেবার হাত ধরে আটকায়, ছুরি মারে সোফার উপর। সেদিন কিন্তু তুমিও একইভাবে আমার জেহেরের ভালোবাসাকে ছিনিয়ে নিতে চেয়েছিলে। তাও কত খারাপ উপায়। ভালোবাসার মানুষ অন্য কারো হলে কতটা কষ্ট লাগে দেখলে তো। ভালোভাবে নিজের জীবন নতুনভাবে শুরু করো। তুমি যে ভুলটা করছো তা তোমার কাছে সামান্য হলেও সেটা সামান্য নয়। একজন মেয়ের সম্মানহানি করতে সাহায্য করেছো তুমি। ভাবতে পারো তোমার মন মানসিকতা কতটা নিস। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। তবে তুমি যদি আমার বা শিফার ঈশিতার ক্ষতি না করার মানসিকতা নিয়ে জীবন কাটাও, তাহলে হয়তো ক্ষমা করতেও পারি। এবার তুমিই ভাবো, সকলের ক্ষতি করে আমার কাছে আরও খারাপ হতে চাও, নাকি যা হয়েছে তা মেনে নিয়ে নতুন করে জীবন শুরু করতে চাও? নাও ডিসিশন ইজ ইয়োর্স। চলি, ভালো থেকো। রাফি চলে গেলে যে বা হাত পা ছুড়ে কাঁদতে থাকে। ঈশিতা গিয়ে তাকে জড়িয়ে ধরে। ঈশিতাকে জড়িয়ে যে বা কাঁদতে কাঁদতে বলে, কেন ঈশিতা, আমার সাথেই কেন এমন হলো? কেন রাফিদ আমাকে ক্ষমা করে বিয়ে করতে চাইছে না? কেন? ঈশিতা যেবার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, যা হওয়ার হয়ে গিয়েছে জেবা। এখন তোমার আমার কারোরই সাধ্য নেই ভাগ্য বদলানোর। মেনে নাও জেবা। হতে পারে পরবর্তীতে রাফিদের থেকেও ভালো কোনো জীবনসঙ্গী পেয়ে যাবে। আচ্ছা, তুমি ভাবো, রাফিদ তোমাকে ভালোবাসে না, উল্টো তোমাকে ঘৃণা করে। এখন যদি সেই ঘৃণা নিয়েই রাফিদের সাথে সংসার করো, তাহলে তুমি ভালো থাকতে পারবে তো? তুমি হয়তো আবেগের বশে বলবে তুমি পারবে। আবেগ দিয়ে কিন্তু এই জগৎ চলে না, ভাবতে হয় বাস্তবতা দিয়ে। সংসারের কয়েকদিন পর যখন দেখবে রাফিদ তোমাকে আগের চেয়েও বেশি ঘৃণা করে, তখন তুমি নিজে অতিষ্ঠ হয়ে যাবে। তোমার কাছে সব বিষাক্ত লাগবে। সংসার তো হবেই না, বরং তুমি তখন আত্মহত্যার পথ বেছে নেবে। ঈশিতা জেবাকে সামনে এনে আবার বলো, তাহলে তুমি ভাবো, দিনে দিনে মরণ যন্ত্রণার সাথে বসবাস করার চেয়ে উত্তম নয় কি সেই যন্ত্রণা থেকে দূরে থাকা? তাহলে তুমিও রাফিদের থেকে দূরে থাকবে। ঘৃণ্য কাজ করে শুধু শুধু দরকার কি পাপের বোঝা বাড়ানোর? নিজের জীবন শুরু করো নতুনভাবে। বলা তো যায় না, কখন তোমার জীবনেও নতুন কারো আগমনে রাফিদকেও ভুলে যাবে। পেছনের সব কষ্ট ছুঁড়ে মারো আর ভবিষ্যৎ ভেবে কাজ করো। ইনশাআল্লাহ সফল হবে। যে বা এতক্ষণ নীরব থেকে ঈশিতার কথাগুলো শ্রাবণ করলো শুধু। বাবাকে টিকিট কাটতে বলো। আমি চলে যাব এখান থেকে। এখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মরে যাব। দূরে গিয়ে নতুন করে সব শুরু করব। সব। ঈশিতা মৃদু হেসে বলে, আচ্ছা। যেবা তার পাপের শাস্তি ভোগ করেছে, ভালোবাসার মানুষকে হারিয়েছে সে। ঈশিতাকে বিপদে ফেলার জন্য সে শুধু হেল্প করেছিল, অথচ তার শাস্তি কতটাই না ভয়াবহ। কখনো ক্ষুদ্র পাপের শাস্তি হতে পারে বৃহৎ। এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে যেবা।
ঈশিতার কথায় নতুন করে জীবন শুরু করবে, নতুন করে বাঁচতে শিখবে সে। জেবাকে রুমে দিয়ে ঈশিতা নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। আবার কিছুর আওয়াজ শুনলো। পিছনে ফিরতেই দেখলো কেমন হুড়মুড়িয়ে জেহের ঘরে ঢুকলো। এ কি, আপনি অসময়ে? জেহের উত্তর না দিয়ে দৌড়ে এসে ঈশিতার বাহু ধরে কাছে আনলো। চুল উস্কো খুস্কো, ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বলে, রাফিদ এসেছিল? হ্যাঁ। কেন এসেছে? তুমি ওর সামনে ছিলে? তোমার সাথে কথা বলেছে ও? কি কথা বলেছিল? ওকে এখানে আসতে বলেছে কি? কি আশ্চর্য, কয়টা প্রশ্নের উত্তর দিব? যা বলেছি সব বলো। আচ্ছা, আপনি একটু রেস্ট নিন, ঘেমে গেছেন তো। লাইম জুস আনছি আমি। কিচ্ছু লাগবে না আমার, বলো তুমি। জেহের ঈশিতাকে কাঁধে তুলে রুমে নিয়ে গেল। বিছানার সামনে দাঁড় করিয়ে ঈশিতাকে দু হাতের বন্ধনে আবদ্ধ করে বলে, কি বলেছে তোমায়? আবার নতুন করে ভালোবাসার কথা বলেছে? আমাকে তোমার থেকে কেড়ে নেওয়ার কথা বলেছে? না রে বাবা, আপনি শান্ত হন, আমি বলছি। তোমাকে বলেছিলাম কোনো ছেলের সামনে না যেতে, আর রাফিদের সামনে তো নয়। আমার সহ্য হয় না, রুমে বন্দি করে রাখবো একদম। জেহের কিছুতেই শান্ত হচ্ছে না, সে একাধারে বলেই যাচ্ছে এক কথা, রোজ আমি কিন্তু রাফিদকে মেরে ফেলবো রোজ, ওকে যেন তোমার আশেপাশেও না দেখি। ঈশিতা হঠাৎ জেহেরের মুখ চেপে ধরল, হাত দিয়ে না, অন্যভাবে। কিছুক্ষণ পর ছাড়লো জেহেরকে। জেহের এখনো চোখ বন্ধ করে আছে। রোজ তাকে ছাড়ার পর আবার সে রোজার দিকে এগিয়ে গেল। ঈশিতা মুখের কাছে হাত এনে বলল, আগে পুরো কথাটা শুনুন, বলছি। জেহের জন্য তাও শুনতে চাইছে না। ঈশিতাকে চেপে ধরে ঠোঁটের দিকে এগোতে চাইছে বারবার। ঈশিতা জেহেরের মুখ চেপে সবটা বলে ফেলল হড়বড় করে। জেবা আসার কথা শুনে জেহেরের নেশা চোখে আগুনের ঝলকানি দেখা দিল। চোল শক্ত হয়ে এলো তার। সে উঠে দাঁড়ালো। ঈশিতা জেহেরকে বাধা দিল, এখন আর কিছু করবে না, এমনিতেই অনেক বড় ধাক্কা গেছে আজর উপর। প্লিজ এখন আর কোনো হাঙ্গামা করবেন না, আরও এই দেশ ছেড়ে দেবে কয়েকদিন পর। জেহের তাও শুনল না। রাগে তার কপালের রগ ফুলে উঠেছে, মাথায় দপদপ করছে আগুন। ঈশিতা জেহেরের হাত ধরে নিজের দিকে ফিরালো। জেহেরের হাত তার কোমরে রেখে জেহেরের পায়ের উপর ভর দিয়ে দাঁড়ালো। জেহেরের বুকে ওষ্ঠ ছোঁয়ালে হালকা করে। সে টের পেল জেহের বড় বড় নিঃশ্বাস ফেলছে, রাগ উধাও হচ্ছে ধীরে ধীরে। এই একটাই অস্ত্র জেহেরকে রাগ থেকে বের করার। ঈশিতা জেহেরের ঠোঁটে হাত ছোঁয়ালো। জেহের নিজেকে সামলাতে না পেরে রোজের ঠোঁটে ডুবল। উষ্ণ স্পর্শে ভরিয়ে দিতে থাকে তাকে। পরদিন সকালে আরেকটা চমক দেওয়া খবর তাদের জন্য অপেক্ষা করছিল। জিহাদকে হসপিটালের কোথাও পাওয়া যায়নি, গত রাত থেকেই হাওয়া, অথচ চারিদিকে পুলিশের কড়া নজরদারি। তাহলে কিভাবেই বা পালালো সে? জেবাকে বলা হলেও সে জানে না বলে জানায়। খবরটা শুনে ভয়ে ঈশিতার বুক কামড়ে ধরল। জিহাদ কি নতুন কোনো ফাঁদ পেতেছে? এটা কি তার নতুন কোনো চাল ঈশিতাকে পাওয়ার? ঈশিতা সেই খবর শুনে আজ কলেজ যায়নি, জেহেরকে অফিস যেতে বারণ করেছে। জেহের সেই কথা শুনে রেগে গিয়ে বলে, জিহাদের ভয়ে আমি কেন অফিস যাওয়া বন্ধ করব? এতে ভয়ের কি আছে? ও কিছুই করতে পারবে না। রেডি হও তাড়াতাড়ি, তোমাকে কলেজ দিয়েই আমি যাব। ঈশিতা মিনতি করে বলো, দুটো দিন অফিস কামাই দিলে কিছুই হবে না, জিহাদকে আগে ধরে নিক। প্লিজ জেহের, আমার ভালো লাগছে না কিছুই। যদি কোনো কিছু হয়ে যায়, রিস্ক নেওয়ার প্রয়োজনটা কি? আমি আপনাকে হারাতে চাই না জেহের, প্লিজ আজকে না যান। ঈশিতার চোখে মুখে জেহেরকে হারানোর আতঙ্ক দেখা দিয়েছে। ঈশিতার কান্নামাখা মুখ দেখতে জেহেরের ভালো লাগছে না, আবার এদিকে বিরক্তও লাগছে। কেন রোজ জিহাদকে ভয় পাবে? রোজকে আর কোনো টেনশনে না ফেলতে সে অফিস যাওয়া বন্ধ করলো, শুধু আজকের জন্যই। ওকে, যাব না, তার বদলে আমার কিছু চাই। কি? জেহের গভীর দৃষ্টি মেলে তাকালো ঈশিতার পানে। ঈশিতা ভরকে গেল। সে জেহেরের এই দৃষ্টির মানে বুঝলো। তা দেখে জেহের ঠোঁট কামড়ে হাসল। ডোন্ট ওয়ারি, যা ভাবছো এমন কিছুই করব না। আমি শুধু চাই একসাথে মুভি দেখব। ঈশিতা হাঁপ ছাড়ল, মৃদু হাসল সে। জেহের মুভি দেখার প্রস্তুতি নিয়েই বসল। জানালার পর্দা টেনে রুমটাকে অন্ধকার বানিয়ে পপকর্ন নিয়ে বসে বালিশের সাথে হেলান দিয়ে বুকের উপর রোজের মাথা টেনে আনে। তবে মুভি দেখতে গিয়ে ঈশিতা দুনিয়ার সবচেয়ে বড় লজ্জার সম্মুখীন হলো। জেহের ইচ্ছে করেই এমন মুভি চালো। মুভি প্রায় বেশ কয়েকটি সিনেমা প্রচুর আপত্তিকর সিন আসলে ঈশিতা লজ্জে উঠে পড়তে চায়।
জেহের তা দেখে ঈশিতাকে কোলের উপর এনে জোর করে চেপে ধরে। তার পুরো দৃষ্টি রোজের লাজরাঙা রক্তিম গালের ওপর। ঘোর লেগে আসছে তার। লজ্জায় ঈশিতার কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। কোনো মতে বলো, ইস, এসব কি? আমি দেখব না এসব, ছাড়ুন। সে কি অসভ্য আপনি! অসভ্য কাজ করতে পারো আর অসভ্য কিছু দেখলেই দোষ? ঈশিতার কথা বন্ধ হয়ে গেল লজ্জায়। তার উপর জেহেরের হাত বিচরণ ঈশিতার জামার ভেতর। ঈশিতার ইচ্ছে হলো মাটি ফাঁক হয়ে যাক আর সে লাফিয়ে পড়ে। এত লজ্জা, এত লজ্জা!